আসসালামু আলাইকুম। আজকে এই ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সাহিত্যের রূপ ও রীতি এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটির লেখক পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি যে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি লিখেছেন হায়াত মাহমুদ। তো আজকে ক্লাসে আমরা সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি নিয়ে মূলত আলোচনা করব। আমাদের এই সাহিত্যের রূপরীতি প্রবন্ধটি আমরা কয়েকটি পার্টে বিভক্ত করব। আজকে হচ্ছে আমাদের সাহিত্যের রূপরীতি প্রবন্ধটির পার্ট 1। তো দেখো সবাই, সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। সাহিত্য কি? সাহিত্য হচ্ছে বিশাল পরিধির একটি বিষয়। আমরা সাহিত্য বলতে কি বুঝি? সাহিত্য বলতে আমরা বুঝি হচ্ছে কোনো লিখিত বস্তু, যে কোনো ভাষার সে লিখিত বস্তুটাই হচ্ছে কি সাহিত্য। আচ্ছা, আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, অর্থাৎ আমরা এমনি নর্মালি আমরা সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময়ে গদ্য পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। আমরা নর্মালি সাহিত্য বলি, কিন্তু যখন আমরা বিচার করি, বিচারের সময়ে গদ্য, কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি সবকিছু কি করি, আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করে আমরা কি করি, উপলব্ধি করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আমাদের প্রবন্ধটির নাম কি? সাহিত্যের রূপ ও রীতি। এখন এখানে আমরা সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি যে নাম, এখানে সাহিত্যের রূপ এই অংশ দ্বারা কি বোঝায়? এখানে দেখো ভালো করে কিন্তু লাইনটার মধ্যে বলা আছে যে সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি। কিসের শাখা? সাহিত্যের বিভিন্ন শাখা। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এখানে খুব ভালো করে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সাহিত্যের রূপ বলতে কি বোঝায়? সাহিত্যের বিভিন্ন শাখা বোঝায়। এখন আরো একটা প্রশ্ন, সাহিত্যের বিভিন্ন শাখা কি কি? সাহিত্যের বিভিন্ন শাখার উদাহরণ দাও। তাহলে কিন্তু তোমাদের এরকম লিখতে হবে যে সাহিত্যের বিভিন্ন শাখা হলো কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। অর্থাৎ এই যে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ, এখানে সাহিত্যের রূপ বলতে আমরা বুঝছি যে সাহিত্যের বিভিন্ন শাখা, আর রীতি বলতে আমরা বুঝি হচ্ছে ওই যে শাখা বলছে সাহিত্যের বিভিন্ন শাখা, এই শাখাগুলো কিভাবে গঠিত হয়েছে, কিভাবে নির্মিত হয়েছে সেগুলো পর্যবেক্ষণ ও আলোচনা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যদি প্রশ্নে আসে যে সাহিত্যের রূপ ও রীতি, এখানে সাহিত্যের রূপ দ্বারা কি বোঝানো হয়েছে আর রীতি দ্বারা কি বোঝানো হয়েছে, এরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে, আমরা আশা করি আমরা তোমরা ভালো করে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। এবার আমরা চলো যেই জিনিসগুলো আমরা বলেছিলাম যে সাহিত্যের বিভিন্ন শাখা, কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, এই বিষয়গুলো আমরা আজকে বিস্তারিত জানবো। তো প্রথমে আছে দেখো কবিতা। লক্ষ্য করো, প্রথমে আছে হচ্ছে কি কবিতা। আমরা একটু পড়ি। ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলে থাকি। ছন্দবদ্ধ ভাষা, ছন্দের ভাষায় পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলে থাকি। তাহলে কিন্তু এখানে আমরা কবিতার সংজ্ঞাটা পেয়ে গেলাম। কবিতা কাকে বলে? কবিতা কি? পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলি। অর্থাৎ পদ্যে যা লিখিত হবে তাই হচ্ছে কবিতা। কবিতার প্রধান দুটি রূপভেদ হলো, কবিতার আবার কি আছে? রূপভেদ আছে। এখন প্রধান দুটি রূপভেদ কি কি? একটি হচ্ছে মহাকাব্য এবং একটি হচ্ছে গীতি কবিতা। কবিতার প্রধান দুটি রূপভেদ হলো মহাকাব্য ও গীতি কবিতা। এখন বাংলা ভাষায় মহাকাব্যের, এখন এই যে মহাকাব্য বলছে না, এই বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। এই যে মহাকাব্য আছে, যে কবিতার একটি রূপভেদ, প্রধান দুটি রূপভেদের ভেতর একটি রূপভেদ হচ্ছে মহাকাব্য। সেই মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা তোমাদের বইয়ে পরবর্তীতে আছে, যেটি নিয়ে আমরা পরবর্তীতে ক্লাসগুলোতে আলোচনা করব। এখন আমরা আপাতত জানি হচ্ছে যে বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। ওকে, মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহে কোনো কাহিনী অবলম্বন করে। মহাকাব্য কি অবলম্বন করে রচিত হয়?
যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষের উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ, অন্যটি হলো কি মহাভারত। তো আমরা যে বললাম মহাকাব্য কোনো যুদ্ধ বিগ্রহের কাহিনী অবলম্বন করে রচিত হয়। এখন কাহিনী যদি আমরা কিছু দৃষ্টান্ত দেখাতে চাই তাহলে আমরা বলতে পারি যে ভারতবর্ষ উপমহাদেশে সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হচ্ছে রামায়ণ, অন্যটি হচ্ছে মহাভারত। এখন আমরা মহাভারত সম্পর্কে একটু জেনে নিই। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ যার অর্থ হচ্ছে মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা করতে পারে না। অর্থাৎ মহাভারতের ভিতরে ভারতবর্ষে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটার সবকিছু মহাভারতের ভিতরে উল্লেখ আছে। ঠিক আছে। মহাভারত হচ্ছে আয়তনে বিশাল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মহাভারত আয়তনে কেমন? বিশাল। এখন এখানে কিন্তু অনুধাবনে একটি প্রশ্ন আসতে পারে, অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যা নেই ভারতে তা নেই ভারতে, ব্যাখ্যা করো। এই দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় হচ্ছে, এর অর্থটা বলেছি যে আমরা এটি জ্ঞানমূলক আসতে পারে, যা নেই ভারতে তা নেই ভারতে, এর অর্থ কি? তাহলে আমরা বলবো যে মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষ নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। আবার জ্ঞানমূলক আবার অনুধাবন আসতে পারে, যা নেই ভারতে তা নেই ভারতে, এটি একটু ব্যাখ্যা করো। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মহাভারত সম্পর্কে জানলাম। এবার আমরা দেখি রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। রামায়ণ কিন্তু এই তুলনায়, এই মহাভারতের তুলনায় খুবই ক্ষুদ্র। রামায়ণের কাহিনীটা হলো যে পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বসবাস। পত্নী সীতাকে নিয়ে কার বসবাস? যুবরাজ রামচন্দ্রের বসবাস। তাদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ। তাদের অনুগামী হয়েছিল সীতা রামচন্দ্রের, যুবরাজ রামচন্দ্র যে বসবাস করতে, তাদের অনুগামী হয়েছিল কে? ভ্রাতা, তাদের কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ। ভ্রাতা বলতে আমরা বুঝি হচ্ছে ভাই। বনবাসে থাকার সময় লঙ্কাদ্বীপের রাজা রাবণ, লঙ্কাদ্বীপের রাজাকে রাবণ তার বোন শূর্পণখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দি করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয়, ওই যে সীতাকে হরণ করেছিল কে? দ্বীপের রাজা, লঙ্কা দ্বীপের রাজা রাবণ তার বোন শূর্পণখার সম্মান রক্ষার জন্য। এই যে সীতাকে হরণ করে এনেছিল, এই জন্য কি করেছে? তারপর এই সীতাকে উদ্ধার করার জন্য এখন এই যে রাম হচ্ছে যে যুবরাজ রামচন্দ্র, যে পত্নী সীতাকে নিয়ে যার বসবাস ছিল সে রাম, এবং রাবণের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটি হচ্ছে কি? রামায়ণ কথা। যুদ্ধ হয়েছে সেটি রামায়ণ কথা। তাহলে আমরা মহাভারতের ঘটনা, মহাভারত এবং রামায়ণ সম্পর্কে জানলাম। অর্থাৎ এক কথা, মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্য হচ্ছে কি? অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা। মহাকাব্যের মূল লক্ষ্য হচ্ছে গল্প বলা, তবে তাকে গদ্যানে লিখে পদ্যে লিখতে হয়। দেখো একটু লক্ষ্য করো, মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা। এটি শুনে অনেকে বলবে গল্প, তাহলে অবশ্যই গদ্য, কিন্তু না। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা হলেও সেটি কিন্তু গদ্যে লেখা যায় না, সেটি গদ্যে না লিখে কিসে লিখতে হয়? পদ্যে লিখতে হয়। যদিও তার মূল লক্ষ্য গল্প বলা, কিন্তু লিখতে হয় পদ্যে। এর বাইরে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতি কবিতা নামে পরিচিত। আমরা যখন পড়ছিলাম তখন আমরা প্রথমে বলেছি কবিতার প্রধান দুটি রূপভেদ হলো, 1 নম্বর মহাকাব্য ও 2 নম্বর গীতি কবিতা। এখানে এতক্ষণ তো আমরা মহাকাব্য নিয়ে কথা বলছি, যে মহাকাব্যের ভিতরে কিন্তু মহাভারত ও রামায়ণ। এখন এই যে গীতি কবিতাটা হচ্ছে বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতি কবিতা নামে হিসেবে পরিচিত। ঔপন্যাসিক, যিনি উপন্যাস রচনা করেন তাকে বলা হয় হচ্ছে কি? ঔপন্যাসিক। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তা তার প্রধান সৃষ্টিকর্ম নয়। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তা তার প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছিলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। তাহলে আমরা দেখতে পারলাম যে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র যে গীতিকাব্য নিয়ে কি মন্তব্য করেছেন? তিনি বলেছেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই হচ্ছে
গীতিকাব্য। তাহলে আমরা কিন্তু গীতিকাব্য সংজ্ঞা সহ বলতে পারি যে গীতিকাব্য কাকে বলে। গীতিকাব্য কি? বক্তার ভাবের পরিস্ফুটন মাত্র, যাহার উদ্দেশ্য সেই কাব্যই হচ্ছে কি গীতিকাব্য। এই মন্তব্য সর্বাংশে কি সত্য, সব অংশে এই মন্তব্যটা কি, সব দিক দিয়ে এই অংশ দিয়ে এই মন্তব্যটা হচ্ছে সত্য। গীতি কবিতা কবির অনুভূতি প্রকাশ হওয়ায় সাধারণত দীর্ঘকার হয় না। অর্থাৎ গীতি কবিতা কি হয়, কবির যে অনুভূতি, একটা মনের আবেগ, যে একটা অনুভূতি আছে, সেই অনুভূতিটা জাস্ট প্রকাশ ঘটে। সেই অনুভূতি প্রকাশ কিন্তু সাধারণত কি দীর্ঘকার হয় না। গীতি কবিতা কবির অনুভূতি প্রকাশ হয়, সাধারণত দীর্ঘকার হয় না। কিন্তু ক্ষেত্র বিশেষে যদি দীর্ঘ হয় তাতে অসুবিধে নেই। অর্থাৎ আমরা পড়ছি যে সাধারণত দীর্ঘকার হয় না, কিন্তু যদি দীর্ঘকার হয়ে যায়, ক্ষেত্র বিশেষে দীর্ঘ হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। তাহলে আমাদের গীতি কবিতার আমরা বুঝতে পারলাম যে কি, সেখানে মূল জিনিসটা হচ্ছে যে সেখানে কবির মনের পূর্ণ অভিব্যক্তি প্রকাশ পেতে হবে। যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি প্রকাশ হতে গিয়ে সে গীতি কবিতা অনেক দীর্ঘ হয়ে যায়, গীতি কবিতা দীর্ঘ হয়ে যায়, তাও কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি যে বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন হচ্ছে বৈষ্ণব কবিতাবলী। খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটা এমসিকিউ, সৃজনশীল সব ধরনের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটা খুব ভালো করে ব্রেনে ঢুকানো যে বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন কোনটি? বৈষ্ণব কবিতাবলী। একদম তোমরা ভালো করে আন্ডারলাইন করে রাখো এবং এটাকে পাশে স্টার চিহ্ন দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো, খুবই ইম্পর্ট্যান্ট। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতাবলী। তারপরে দেখো, যদি গীতি কবিতাকে শ্রেণীবিভাজনের অন্তর্গত করতেই হয় তাহলে এরকম শ্রেণীবিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে হয়। যদি গীতি কবিতাকে শ্রেণীবিভাজনের অন্তর্গত করতেই হয় তবে এরকম শ্রেণীবিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে হয়। কিরকম? ভক্তিমূলক, এর মধ্যে আছে যেমন রবীন্দ্রনাথ, অতুল। আচ্ছা, আমরা শ্রেণীবিভাগটা বলি। ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক, তারপরে আছে প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা। এখন ভক্তিমূলকের ভিতরে আছে যেমন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা, এগুলো হচ্ছে ভক্তিমূলক। স্বদেশপ্রীতিমূলক হচ্ছে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান, এগুলো হচ্ছে স্বদেশপ্রীতিমূলক। প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা, এগুলা হচ্ছে যদি গীতি কবিতার শ্রেণীবিভাজনের অন্তর্গত। এগুলো হচ্ছে গীতি কবিতার শ্রেণীবিভাগ। যদি গীতি কবিতাকে শ্রেণীবিভাজন অন্তর্গত করতে হয় তাহলে এইরকম শ্রেণীবিভাগগুলা করা যুক্তিযুক্ত বলে মনে হয়। সৌগাথা বা আশ্রয় করে লিখিত কবিতাও এর সমপর্যায়ে ভুক্ত। বাংলা কবিতায় বিশেষ দুই ধারার জনক হচ্ছেন কাজী নজরুল ইসলাম, আরেকজন হচ্ছেন জসিমউদ্দিন। একজনকে বাংলা কবিতায় খুব ভালো করে মনে রাখো, বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম, আরেকটা হচ্ছে জসিমউদ্দিন। প্রথমজন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলাম কি আমাদের সাহিত্যে হচ্ছে বিদ্রোহী কবি, ও দ্বিতীয়জন পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছেন। প্রথমজন অর্থাৎ কাজী নজরুল ইসলাম সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছেন, এবং জসিমউদ্দিন পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর দৃপ্তভাবে দেখা মিলে, এই অংশটুকু আন্ডারলাইন করো এবং গোল্লা দিয়ে রাখো, খুবই 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 ইম্পর্টেন্ট। নজরুলের কবিতায় কিসের দেখা মিলে? উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দৃপ্তভাবে দেখা মিলে, তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট, আন্ডারলাইন করো। জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করে, অর্থাৎ এইরকম জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেনি, এবং এই ক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। তাহলে দেখো এখানে কিন্তু এখানে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখতে পাচ্ছি যে সজনবাদিয়ার ঘাট কার লেখা? জসিমউদ্দিনের। নকশিকাঁথার মাঠ কার লেখা? জসিমউদ্দিনের।
জসিমউদ্দিনের উপাধি কি? তিনি কি সাহিত্যে কি একজন পল্লী কবি। জসিমউদ্দিন হচ্ছে পল্লী কবি, আর কাজী নজরুল ইসলাম হচ্ছে বিদ্রোহী কবি। সাহিত্য তারা হচ্ছে কি, তিনি হচ্ছেন বিদ্রোহী কবি। আর কাজী নজরুল ইসলামের কবিতা কিসের দেখা মিলে? উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দীপ্ত ভাবের। এটা যদি তুমি না পড়ো তাহলে কিন্তু তোমার এমসিকিউ অ্যান্সার করা কঠিন মনে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে খুব ভালো করে, উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দীপ্তভাবে দেখা মিলে। আচ্ছা, তাহলে আজকেই পাঠ থাকবে এই পর্যন্তই। আজকে আমরা কবিতার শেষ করলাম, পরবর্তী ক্লাসে আমরা নাটক থেকে পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমাদের ক্লাসের সময় তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং যদি তোমরা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চাও, পরবর্তী ক্লাসগুলো সবার আগে পেতে চাও, যেন আমি ক্লাস এই নাটক নিয়ে যখন আমি ক্লাস আপলোড করব তোমরা সাথে সাথে পেয়ে যাও, সেই জন্য আমাদের চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে যাও, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।